মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এখানে যদিও এই আইনটিও এবং এর পরেও যেটি মাদ্রাসার বিষয়েও যেটি উত্থাপিত হবে, তিনটির সংশোধনী প্রায় একেবারেই এক, তারপরেও বেশ কিছু আলোচনা হয়েছে। তা আমি সেগুলোর একটুখানি খুব ছোট করে উত্তর দেওয়ার চেষ্টা করব। মাননীয় স্পিকার, একটা সংশয় প্রকাশ করা হয়েছে যে অটো পাস দেওয়া হলো, তাহলে পরবর্তী পর্যায়ে তারা কি করে যাবে। পরবর্তী পর্যায়ে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হবে এবং সেটি আমরা আশা করছি গুচ্ছ পদ্ধতিতেই হবে। এখন পর্যন্ত মাত্র 4টি বিশ্ববিদ্যালয় ছাড়া বাকি সকল বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে তারা পরীক্ষা নেবার ব্যাপারে সম্মত হয়েছে। এখন ইউজিসির সহায়তায় সেই পুরো আমাদের মোডালিটিটা কি হবে সেটি পুরো নির্ধারিত হচ্ছে। কাজে আমরা খুব শিগগিরই এই পরীক্ষায় আমরা যেতে পারবো ইনশাল্লাহ, আমরা আশা করছি। তবে সেখানে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে, এবং এটি আমাদের মনে রাখতে হবে, গুচ্ছ পদ্ধতিতে যাওয়ার যে শুভ দিকগুলো, যে সুফলগুলো, যে আমাদের শিক্ষার্থীদের হয়রানি একেবারেই কমে যাবে, আমাদের অভিভাবকদের আর্থিক বিরাট সাশ্রয় হবে, তাদের অনেক রকমের হয়রানি কমে যাবে, এবং দেশে এই প্যান্ডেমিকের সময়ে এই লক্ষ লক্ষ শিক্ষার্থী সারা দেশে ছুটে বেড়াবে এক বিশ্ববিদ্যালয় থেকে আরেক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবার জন্য, সে তার মধ্য দিয়ে আরো সংক্রমণ বাড়বে, সেই অবস্থাটিকেও আমরা এড়াতে পারবো আশা করছি ইনশাল্লাহ। আমাদের অনলাইন ক্লাসগুলো, সেটি নিয়ে কথা হয়েছে। আমি ধন্যবাদ জানাই যে মাননীয় সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী সাহেব, তিনি একেবারে পরিসংখ্যান তুলে ধরে বলেছেন যে কি পরিমাণ ক্লাস অনলাইনে হয়েছে। আমরা যদি শুধুমাত্র আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে বিশাল সংখ্যক ক্লাস তারা অনলাইনে করিয়েছে, এবং এই যে অনলাইন ক্লাসগুলো, এগুলো কিন্তু সবই এখন অনলাইনে অ্যাভেলেবল। কাজে একজন শিক্ষার্থী, সে একটা ক্লাস যখন শ্রেণীকক্ষে হয়, সেই ক্লাসটা মিস করলে এরপরে আর তার সেটি পাওয়ার সুযোগ থাকে না। কিন্তু এই অনলাইন ক্লাসের যেটি সুবিধা, আজকে আমি যদি যেই সময় ক্লাসটি হচ্ছে রিয়েল টাইমে আমি যদি লাইভ সেই ক্লাসটি দেখতে নাও পারি কোনো কারণে, তাহলে আমি যে কোনো সময়ে এবং যতবার খুশি আমি সেই ক্লাসটি দেখতে পারি। এই যে ছাত্ররা হয়তো ঘুরে বেড়াচ্ছে, রাস্তায় আছে, যেখানেই আছে, এখন অধিকাংশেরই আমরা দেখি, এটি হয়তো ভালো না, কিন্তু দেখি যে তারা কানের মধ্যে তাদের হেডফোনটি লাগিয়ে গান শুনছেন, কিছু করছেন। ক্লাস শোনারও সেই সুযোগটি কিন্তু তাদের থাকছে। কাজে যেই শিক্ষার্থী চাইবে যতবার খুশি একটা ক্লাস শোনার, তার কিন্তু সেই সুযোগটিও রয়েছে। এবং এটাই ডিজিটাল বাংলাদেশ হওয়াতেই আমরা এই কাজগুলো করতে পেরেছি, তার না হলে পারতাম না। অতএব মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয়, তাদের প্রতি আমি আবারও আমার কৃতজ্ঞতা জানাই। মাননীয় সংসদ সদস্য একজন বলেছেন একদিন করে হলেও অন্তত ক্লাস খোলা রাখার কথা। আমাদের যে প্রাথমিক চিন্তা ভাবনা যেটি আছে, আমরা একটি নির্দেশনা দিয়েছি যে আগামী 4 ফেব্রুয়ারির মধ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার যে প্রাক প্রস্তুতি, সেটি সম্পন্ন করতে হবে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে। অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনে ক্লাস খুলে দেবার জন্য যা যা প্রস্তুতি প্রয়োজন, সেই সমস্ত প্রস্তুতি শিক্ষা প্রতিষ্ঠানগুলো 4 ফেব্রুয়ারির মধ্যে নিয়ে নেবে। তারপরে আমরা অবস্থা বুঝে এবং আমাদের যে জাতীয় পরামর্শ কমিটি আছে তাদের সঙ্গে, তাদের পরামর্শ অনুযায়ী আমরা কোন দিন থেকে খুলব সেটি আমরা ঘোষণা করব। এবং যখন খুলব, আমাদের চিন্তাটি হচ্ছে যে যাদের এসএসসি এবং এইচএসসি আছে 2021 সালের, আমি একটু আগেই বলেছি যে তাদের অ্যাভারেজ ভার্সন, একটা অ্যাভারেজ কারিকুলামের উপরে পরীক্ষা হবে। সেই ক্ষেত্রে তাদেরকে আমরা প্রতিদিন, শুধুমাত্র দশম এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তারা প্রতিদিন ক্লাস করবেন, আর অন্যান্য যে ক্লাসগুলো তারা সপ্তাহে হয়তো এই প্রাথমিক পর্যায়ে একদিন করে আসবেন, এবং সেই দিন সারা সপ্তাহের কাজগুলো নিয়ে যাবেন, আবার পরের সপ্তাহে এসে সেই কাজগুলো নিয়ে তারা শিক্ষকদের সঙ্গে আলাপ আলোচনা করবেন। সেক্ষেত্রে আমাদের যেহেতু আমাদের দেশে ক্লাস সাইজ সেটি অনেক বড়, আমাদের একজন মাননীয় সংসদ সদস্য উন্নত বিশ্বের কথা বললেন, সেখানকার সঙ্গে আসলেও আমাদের অনেক তফাৎ আছে। কারণ সেখানে যে ক্লাস সাইজ আর আমাদের ক্লাস সাইজ অনেক বড়, সেখানে আমাদের অনেক ক্ষেত্রেই দেখা যায় একেবারে গাদাগাদি করে আমাদের শিক্ষার্থীদের বসতে হয়। সেটি এই প্যান্ডেমিকের মধ্যে আমরা তো সেভাবে বসাতে পারবো না। তাদের সেই যে সামাজিক দূরত্ব আমরা যেটি বলি, সেই দূরত্বটি তো তাদের বজায় রেখে বসতে হবে। সেই ক্ষেত্রে আমাদেরকে কিন্তু সব ক্লাসকে একসঙ্গে আনার সুযোগই থাকবে না। কাজে আমরা
দশম এবং দ্বাদশকে নিয়ে আসবো তাদের পরীক্ষা দেওয়ার সেই প্রস্তুতির স্বার্থে। বাকিদের আমরা প্রাথমিক পর্যায়ে সীমিত পরিসর আমরা খোলার কথা এই জন্যই বলছি যে তারা একদিন করে আসবে, এবং যখন আমরা দেখব যে এই প্যান্ডেমিক আর আমাদেরকে সে অবস্থায় নেই এবং আমাদের শিক্ষার্থীদের সংক্রমণের কোনো আর সম্ভাবনা নেই, আশঙ্কা নেই, তখন আমরা তারা পুরোদমে ক্লাস করবে, সেরকমই আমাদের চিন্তা ভাবনা রয়েছে। আমরা এর মধ্যে স্কুলের ফি নিয়েও কথা হয়েছে। আমাদের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার একটা বিরাট অংশ সেটি হচ্ছে বেসরকারি পর্যায়ে, এবং এই বেসরকারি স্কুলের শিক্ষকদের কথা নিয়েও আবার একজন বললেন যে তারা বেতন তাদের পাওয়া নিয়ে সমস্যা হচ্ছে। কারণ অভিভাবকরা যদি বেতন না দেন, তাদের বেতনের ওপরেই কিন্তু শিক্ষকের বেতন নির্ভর করছে। কাজে একজন সংসদ সদস্য বলছেন কেন শিক্ষার্থীরা বেতন দেবে, আরেকজন মাননীয় সংসদ সদস্য বলছেন যে শিক্ষকরা কেন বেতন পাচ্ছে না। তাহলে উত্তরটা ওনাদের প্রশ্নের মধ্য থেকেই কিন্তু এসে যাচ্ছে। মাননীয় স্পিকার, আমি আর এটা নিয়ে বারবার আমরা এই সংসদেও আলাপ করেছি, আমাদের বিভিন্ন প্রেসেও এটা নিয়ে ব্যাপক আলাপ আলোচনা হয়েছে, আমি এটাকে আর দীর্ঘায়িত করতে চাই না। আর আমাদের এই যে বেসরকারি পর্যায়ে আছে, বাংলাদেশের যদি সেই সক্ষমতা থাকতো, যেমন আমাদের একেবারে বঙ্গবন্ধু সকল প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী আবার এসে বাকি যত প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ছিল জাতীয়করণের আওতার বাইরে, সেগুলোকে সব জাতীয়করণ করেছেন। আমাদের মাধ্যমিক শিক্ষার এটা অনেক বড়, সেই 33,000 শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের যদি সামর্থ্য সেই পর্যায়ে যায়, আমরা হয়তো তখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিককেও জাতীয়করণের কথা চিন্তা করতে পারি, কিন্তু এই মুহূর্তে সেটি সম্ভব নয়। এখন এমপিও দিয়ে নানানভাবে আমরা যোগ্যতার ভিত্তিতে এগিয়ে নেবার চেষ্টা করছি। সেখানে বেসরকারি, একেবারে বেসরকারি যেসব প্রতিষ্ঠান আছে সেখানে এই ফি দেওয়ার বিষয়টি, সেটি নিয়ে অভিভাবকদের, এবং তাদেরকে তো কেউ জোর করে কোথাও পাঠাচ্ছে না, তারা তো নিজেদের সামর্থ্য অনুযায়ী তারা স্কুল বেছে নিচ্ছেন তার সন্তানের জন্য। কাজেই এই বেতন দেওয়ার বিষয়টি তারা নিশ্চয়ই ভেবে দেখবেন এবং যথাসময়ে বেতন দেবেন। আমরা তার মধ্যেও অনুরোধ করেছি একেবারে আবশ্যিক যে ফিটি আছে সে আবশ্যিক ফিটি যেন নেয়, আর বাকি যেটি এই মুহূর্তে আবশ্যিক নয় সেটি যেন তারা না নেন, এবং উভয় পক্ষেরই এই ক্ষেত্রে একটুখানি ছাড় দেওয়ার মনোভাব নিয়ে কাজ করতে হবে, সে ব্যাপারে আমরা বারবার আহ্বান জানিয়েছি। এখানে টেকনিক্যাল এডুকেশন, ম্যানেজমেন্ট, এইসব ক্ষেত্রে লোকের অভাবের কথা বলা হচ্ছে। সত্যি আমরা দেখি একটা মিসম্যাচ। আমাদের যারা চাকরিদাতা তারা বলেন যে যোগ্যতা তারা খুঁজছেন সেটা পান না, আর যারা চাকরি খুঁজছেন তারা বলেন আমি চাকরি পাচ্ছি না। এই মিসম্যাচটা যেন না থাকে, সেজন্যই আমরা যে স্কিলগুলো দরকার, একটা হচ্ছে যে আমরা সেই যেটি প্রয়োজন রয়েছে শুধু আমার দেশের বাজারে নয়, বৈশ্বিক বাজারে, তার সেই ডিমান্ডগুলো জেনে সেই ডিমান্ড অনুযায়ী আমাদের স্কিলসগুলো শেখানো, এবং একই সঙ্গে শুধুমাত্র বিষয়ভিত্তিক স্কিলস যে তা নয়, তার সঙ্গে সফট স্কিলস, সোশ্যাল স্কিলস, ইমোশনাল স্কিলস, সেইগুলোকে শেখাবার একটা বিরাট বড় উদ্যোগ নেওয়া হয়েছে। আমি আশা করি, কারণ শিক্ষার ক্ষেত্রে এমন একটি ক্ষেত্র যেটি আজকে আপনি কাজ শুরু করলে সেটির একটা ইম্প্যাক্ট দেখতে আপনার কিছুটা অপেক্ষা করতে হয়, আজকে শুরু করে আজকেই আমরা তার ইম্প্যাক্ট দেখতে পারি না। আমি আশা করব আমরা তারপরেও দ্রুততম সময়ের মধ্যে একটা পরিবর্তন আমরা নিশ্চয়ই দেখব ইনশাল্লাহ। তার সঙ্গে আমরা এই যে ডিগ্রি স্তরে, আমি এটি বারবার বলেছি এবং মাননীয় সংসদ সদস্যদের অনেকের সঙ্গে আমার কথা হয়েছে, আমরা সকলে আমাদের এলাকার নির্বাচনী এলাকার একটা চাপ থাকে জনগণের, যে আমাদের ডিগ্রি স্তরের যে কলেজটি আছে, প্রথমে বলে এইচএসসি স্তরের কলেজটি মাস্টার্সের উপযোগী না, সেখানে শিক্ষক হয়তো কিছু ব্যতিক্রম আছে, অনার্স মাস্টার্সের উপযোগী। সেই ক্ষেত্রে এই অনার্স মাস্টার্স করে সনদধারী বেকার তৈরি না করে আমি মনে করি যে আমরা এই অনার্স মাস্টার্সগুলোকে ডিসকন্টিনিউ করে দিয়ে সেখানে বিএ পাশ করবে, বিএসসি, বিকম সেগুলো পাশ করবে, তার পাশাপাশি যত ধরনের যেগুলোর ডিমান্ড আছে অনেক দেশে এবং বিদেশে, সেরকম শর্ট কোর্সেস সেখানে চালু করা হবে, এবং এই তাদের চাকরি হারাবার প্রয়োজন নেই। এই শিক্ষকেরাই তাদেরকে রিট্রেইন করে নিয়ে তারাই ওই বিষয়গুলোকে পড়াবেন। কাজেই আমরা সেই দিকেই এখন যাচ্ছি, এবং জাতীয় বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করায় তারা গত বছর থেকে আর নতুন করে কোনো অনার্স মাস্টার্সের খোলার অনুমতি দিচ্ছেন না। আমি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও সেই জন্য ধন্যবাদ জানাই। আমরা কিন্তু এই সমস্ত বিষয় নিয়েই ভাবছি, আপনারা ভাববেন না যে আমরা এই পুরো বিষয়টা নিয়ে সারাক্ষণ ভাবছি না, তা নয়, আমরা সারাক্ষণই ভাবছি, এবং
একেবারে যত জায়গায় যত বেস্ট প্র্যাকটিসেস আছে, আমাদেরও যা সম্ভাবনা আছে, তার সবকিছু মিলিয়েই আমরা কাজ করছি। আর এমনকি অনলাইনে যাদের অনেক শিক্ষার্থী আছে, মন্ত্রী একটু সংক্ষেপ করতে হবে, যাদের আর্থিক মাননীয় স্পিকার, যারা আর্থিক দুরবস্থা অ্যাক্সেস নিয়ে ডিভাইস না থাকার কারণে সমস্যা ছিল, বহু বিশ্ববিদ্যালয় আমাদের তাদেরকে আর্থিক সহায়তা দিয়েছে, দিয়ে সেই ডিভাইস কিনতে সাহায্য করেছে। এবং এখন আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে বলছি তারা যেন রিভলভিং একটা ফান্ড রাখে, যেটি দিয়ে তারা পরবর্তীতেও যে কোনো শিক্ষার্থী যাদের ডিভাইস থাকবে না তাদেরকে যেন লোন দিতে পারেন। তার কারণ এখন এই আমাদের ব্লেন্ডেড লার্নিংয়ে আমাদের যেতে হবে, দুটোই আমাদের, এটি আমাদের 4-5 বছর পরে যেতেই হতো মাননীয় স্পিকার, সেটি এই কোভিডের কারণে বরং এগিয়ে এসছে। এটিকে আমি মনে করি কোভিডের মাধ্যমে একটা সম্ভাবনার দ্বারও খুলেছে আমাদের জন্য। ইন্ডাস্ট্রি, একাডেমিয়া, কোঅর্ডিনেশন, সফট স্কিলস, এগুলোর কথা বললাম। আর মানের কথা নিয়ে আমাদের একজন মাননীয় সংসদ সদস্য শিক্ষার মানের কথা নিয়ে বলেছেন, প্রণোদনার টাকা পৌঁছেছে কিনা সেটা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তো আসলে যাদের সরকারের সময়ে শিক্ষার্থীদের, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হাতে অস্ত্র তুলে দিয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছিল, এবং যাদের সময়ে শিক্ষার মান, শিক্ষার হার এই দেশে কমে গিয়েছিল, শিক্ষার হার বাড়ে, কমে না কোনো দেশে, অথচ এই বিএনপি জামাত সরকারের সময় আমাদের শিক্ষার হার কমে গিয়েছিল। সেই দলের লোক যখন শিক্ষার মান নিয়ে মায়াকান্না করেন, ওটিকে আসলে মায়াকান্না বলা ছাড়া আমি আর কিছু বলতে পারছি না, আমি দুঃখিত মাননীয় স্পিকার। আর প্রণোদনার টাকা নিয়ে সংশয় প্রকাশ, এটি সত্য ওনাদেরই করা সাজে, কারণ যে দলের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এতিমের অর্থ আত্মসাৎ করার কারণে দণ্ডিত হন, তাদের পক্ষে এই সংশয় প্রকাশ করা মানায় হয়তো। আর আমাদের এই যে কারিগরি শিক্ষার ক্ষেত্রে আপনারা জানেন যে 2009 সালে 1% কম ছিল এনরোলমেন্ট। মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন 2020 সালের মধ্যে 20% আনবেন। আমরা সেটি 17% বেশি ভাগে আনতে পেরেছি এই পর্যন্ত, এবং এটি বাড়ছে। আর সেখানে শিক্ষক নিয়োগ, 7,000 শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে, এটি পিএসসির মাধ্যমে হবে এবং খুব শিগগিরই আমরা আশা করছি এই শিক্ষক নিয়োগের কাজটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে, শিক্ষক নিয়োগ প্রাপ্ত হতে শুরু করবেন কিছুদিনের মধ্যে। তাহলে কারিগরি শিক্ষায় আমরা একটা ব্যাপক একটা পরিবর্তন আমরা দেখব। আর একই সঙ্গে এই সরকারের সময়েই মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগেই আমাদের একটি বৃহৎ একটি প্রকল্প অনুমোদন দিয়েছেন, যেটিতে আমাদের প্রতিটি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল এবং কলেজ নির্মিত হবে, এবং সেটি ইতোমধ্যেই 35টি নির্মিত হয়ে গেছে, যেগুলোর ক্লাস এখন থেকেই শুরু হবে, আর বাকিগুলো কাজ চলছে, সেগুলো হবে। প্রতিটি বিভাগীয় শহরে পলিটেকনিক, নারীদের জন্য পলিটেকনিক, আমাদের এই পুরো কারিগরি শিক্ষা এটির যে ব্যাপক বিস্তার ঘটানো হচ্ছে, এবং প্রতিটি সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, সকল শিক্ষা প্রতিষ্ঠানে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে। আর ষষ্ঠ শ্রেণী থেকেও প্রাক কারিগরি একটি শিক্ষার ব্যবস্থা আমরা শুরু করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। কাজে যে সংশোধনীগুলো আনা হয়েছে সেটি গ্রহণ করতে পারলাম না। সংশোধনী না, এটা মাননীয় মন্ত্রী জনমত যাচাই। মাননীয় স্পিকার, জনমত যাচাইয়ের জন্য আগের একই উত্তর নিতে পারছি না। ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলটির উপর জনমত যাচাইয়ের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো নাকচ হল। আমি এখন বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলটি বাছাই কমিটিতে প্রেরণের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সংশোধন বিল 2021 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সংশোধন বিল 2021 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত। মুজিবুল হক, কিশোরগঞ্জ 3। GKI প্রকাশ করে এবং সেই রিপোর্ট অনুযায়ী আমাদের দেশের শিক্ষার মান 138টি দেশের মধ্যে 112তম। আর দ্বিতীয়টি হচ্ছে টাইমস হায়ার এডুকেশন। আমি নিশ্চিত যে তিনি এই দুটো গবেষণার বিষয়ে খুব ভালোভাবেই জানেন। কিন্তু কি করায় যে 11 বছরে যেহেতু শিক্ষার মানের কোন রকম উন্নতি হয়নি, অবনতি ছাড়া। কিছুদিন আগে বিবিসি তার রিপোর্টে বলছে যে প্রাথমিক পাশ করা 96% শিক্ষার্থী বাংলায় একটা বাক্য পর্যন্ত লিখতে পারে না। সেই দিকে যদি একটু মাননীয় মন্ত্রী মহোদয় নজর দিতেন, বিরোধী দলের সময় কবে কি হয়েছে না হয়েছে আজ থেকে 15 বছর আগে, সেই দিক থেকে তাকিয়ে যদি নিজের অবস্থানের দিকে তাকাতেন তাহলে বোধহয় ভালো হতো। মাননীয় স্পিকার, এই কারিগরি শিক্ষার বিষয়টি বর্তমান বিশ্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ কারণে যে পৃথিবী এখন চতুর্থ শিল্প বিপ্লবের পথে হাঁটছে, যা বিশ্বে অসাম্য এবং দারিদ্র পরিস্থিতিকে অনেক অনেক বেশি ভয়ঙ্কর করে তুলবে। ডিজিটাল প্রযুক্তির অকল্পনীয় ব্যবহার মানুষের দ্বারা সম্পন্ন বহু কাজকে কৃত্রিম বুদ্ধিমত্তা বিশিষ্ট রোবট এবং যন্ত্রপাতি দিয়ে করাবে, যার ফলে কর্মসংস্থানের ক্ষেত্র ভীষণভাবে সংকুচিত হয়ে আসবে। এর ফলে যেটা হবে যে শুধু অদক্ষ জনশক্তি না, অতি দক্ষ জনশক্তিও কাজ হারাবে। আমি জানি যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী একই সঙ্গে জি শেষ করুন। ধন্যবাদ মাননীয় সদস্য পীর ফজলুর রহমান, 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এই বিলটি যে সংশোধনী আমি নিয়ে আসছি মাননীয় স্পিকার, সেটি হচ্ছে বিলের বলবৎকরণ দফার পরিবর্তে নিম্নোক্ত নতুন বলবৎকরণ দফাটি প্রতিস্থাপন করা হোক, যথা সেহেতু এত দ্বারা নিম্নরূপ আইন প্রণয়ন করা হইল যথা, এবং বিলের 2 দফার পরিবর্তে নিম্নোক্ত নতুন 2 দফাটি প্রতিস্থাপন করা হোক যথা 2, 2018 সনের 66 নম্বর আইনের ধারা 8 ক এর সন্নিবেশ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন 2018 সনের 66 নম্বর আইন
এর ধারা 8 পরে নিম্নরূপ 8 ক সন্নিবেশিত হইবে, যথা 8 ক বিশেষ বিধান ধারা 8 যাহা কিছুই থাকুক না কেন, যদি দেশে অতিমারি, প্যান্ডামিক, মহামারী, এপিডেমিক, দৈব দুর্বিপাক, অ্যাক্ট অফ গডের কারণে বা সরকার কর্তৃক সময় সময় প্রজ্ঞাপন দ্বারা ঘোষিত কোনো অনিবার্য পরিস্থিতিতে শিক্ষার্থীদের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ, পরীক্ষা গ্রহণ, ফল প্রকাশ এবং সনদ প্রদান করা সম্ভব না হইলে সরকার সরকারি গেজেটে প্রজ্ঞাপিত আদেশ দ্বারা কোনো বিশেষ শিক্ষা বৎসরের শিক্ষার্থীদের জন্য পরীক্ষা গ্রহণ ব্যতীত বা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা গ্রহণ করিয়া উক্ত প্রজ্ঞাপনে উল্লেখিত পদ্ধতিতে শিক্ষার্থীদের মূল্যায়ন এবং সনদ প্রদানের জন্য নির্দেশনাবলী জারি করিতে পারিবে। এই হচ্ছে মাননীয় স্পিকার আমার দুটো সংশোধনী। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মুকাব্বির খান, 2 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি প্রস্তাব করতেছি যে বিলের শিরোনাম দফায় প্রথম পংক্তিতে অবস্থিত 218 সংখ্যাটির পরে 218 সনের 66 নম্বর আইন সংখ্যা বন্ধনী সমূহ ও শব্দাবলী সন্নিবেশ করা হোক। দ্বিতীয়টি, বিলের প্রস্তাবনা দফার প্রথম পংক্তিতে অবস্থিত নিম্নবর্ণিত শব্দটির পরিবর্তে এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে শব্দাবলী প্রতিস্থাপন করা হোক। তৃতীয়ত, বিলের দ্বিতীয় দফায় প্রস্তাবিত 2 উপদফায় দ্বিতীয় তৃতীয় পংক্তিতে অবস্থিত সরকার কর্তৃক সময়ে সময়ে নির্ধারিত কোনো অনিবার্য পরিস্থিতিতে শব্দাবলী ও ক্ষমা বর্জন করা হোক। চতুর্থ, বিলের দ্বিতীয় দফায় প্রস্তাবিত 8 দফার 2 উপদফায় দ্বিতীয় তৃতীয় পংক্তিতে অবস্থিত পরিস্থিতিতে শব্দ ও ক্ষমার পরে সমগ্র দেশে বা দেশের কোনো বিশেষ অঞ্চলে শব্দাবলী সন্নিবেশ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব শামীম হায়দার পাটোয়ারি, 2 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার একটি সংশোধনী, সেটি হচ্ছে সিরিয়ালি 10। বিলের বলবৎকরণ দফার পরিবর্তে নতুন বলবৎকরণ দফাটি প্রতিস্থাপিত করা হইবে, যেহেতু এত দ্বারা নিম্নরূপ আইন প্রণয়ন করা হইল। অর্থাৎ আইন করা হলো আর আমরা সেখানে প্রণয়ন বলছি। করা আর প্রণয়নের মধ্যে 800 বছরের গণতন্ত্রের ইতিহাস জড়িত। কারণ আগে আইন করতো রাজা, রাজা ঘোষণা করে দিত, এটা আইন হয়ে যেত। সেখান থেকে 800 বছরের স্ট্রাগল করলে আইনটা লেজিসলেটিভ প্রসেসে পার্লামেন্ট ছাড়া কেউ আইন করতে পারবে না, এই প্রণয়নের ইতিহাসটা আসলো। আমরা এই জন্য প্রণয়ন শব্দটা এখানে আনার জন্য অনুরোধ করেছি। এতে আইনের কোনো গুণগত পরিবর্তন হবে না, তবে গণতন্ত্রের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ হবে। আমাদের দেশের দুটি শিক্ষার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইট হ্যাজ টু বি ইউনিভার্সাল। আপনি কাউকে বাদ দিতে পারবেন না, আবার মান রাখতে হবে। যে কোনো শিক্ষামন্ত্রী বাংলাদেশের মতো 18 কোটি লোকের দেশে এই দুয়ের সমন্বয় ঘটাতে গিয়ে অত্যন্ত স্ট্রাগল করবে। মান, কোয়ান্টিটি, কিভাবে এটা সম্ভব? কঠিন ব্যাপার। তবে এর মধ্যে সরকারের একটা অভূতপূর্ণ সাফল্য আছে, যেটা সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সময় হয়েছিল। উনি নিজে টাঙ্গাইলে গিয়ে বইয়ের বাধাইর যারা করে তাদের গ্রামে গিয়ে তাদেরকে অনুরোধ করে, তাদেরকে মোটিভেট করে 32 কোটি থেকে 35 কোটি বই মাসের প্রথম দিন, বছরের প্রথম দিন বাংলাদেশে দিতেন। এটা সারা পৃথিবীর মধ্যে একটা রেকর্ড ছিল, তখনও আছে, এখনো আছে। বর্তমান মাননীয় শিক্ষামন্ত্রীকেও আমি ধন্যবাদ জানাবো যে কোভিড পিরিয়ডেও তিনি 35 কোটি বই দিতে পেরেছেন। এটা একটা অভূতপূর্ণ সাফল্য। এবং আমি মনে করি অবশ্যই আমাদের সামনে শিক্ষার মানে যেটা দরকার, রাজনৈতিক হস্তক্ষেপ কমানো। মাশেলকর সাহেব, উনি ইন্ডিয়ার চিফ ইনোভেশন অফিসার ছিলেন, ইন্ডিয়াতে ইনোভেশন কাউন্সিল আছেন। ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা ইন্ডিয়ান ইউনিভার্সিটিগুলো এত সাফল্য কিভাবে আনেন? বলে আমাদের এখানে শিক্ষার পরিবেশে কোনো প্রকার রাজনৈতিক হস্তক্ষেপ হয় না। এখানে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে লোকাল এমপি, কেন্দ্রীয় সরকারি দল সবাই মিলে শিক্ষক নিয়োগ থেকে সুইপার নিয়োগ পর্যন্ত যেভাবে ইন্টারফেয়ার করে, এটা দুঃখজনক, লজ্জাজনক। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, অনুপস্থিত। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক, 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, 2014 সালে যখন মাননীয় প্রধানমন্ত্রী আমাকে শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, তখন আমি আমার অফিসে দেখি একজন MLSS বেশ স্মার্ট। আমি দেখলাম স্মার্ট এবং বুঝাই দেয় সে লেখাপড়া জানে। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তোর আসলে তোর কি, মানে তুই যখন চাকরি করিস বাবা, তোর লেখাপড়া কি? তখন সে বলল জগন্নাথ ইউনিভার্সিটি থেকে সে অনার্স মাস্টার্স।
কিন্তু মেট্রিক পাশে সার্টিফিকেট দিয়ে সে এমএলএ চাকরি নিচ্ছে, একটা চাকরি পায় না। তা আমি স্পিকার মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে একমত হয়ে এইটা বলবো, আসলে আমাদের গ্রামে গঞ্জে এই যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের কারণে আমরা যে অনার্স স্কুলে, আমি আমার 2টা কলেজে অনার্স করছি, আসলে সেখানে মানে উপযুক্ত শিক্ষক নাই। আর এই অনার্স পাস করে কি হবে আল্লাহ জানে। এই অনার্স পাস করে দেখা যায় প্রাইমারি স্কুল টিচার অথবা আরো নিচের লেভেল চাকরির জন্য যায়। তা আমার মনে হয় আমাদের এই সমস্ত কলেজগুলিতে এই অনার্স না করলে ভবিষ্যতে ওই জব মার্কেটকে লক্ষ্য করেই আমাদের ওইভাবেই আমাদের শিক্ষা কার্যক্রমটা বা টেকনিক্যাল শিক্ষা দেওয়া উচিত। মানে স্পিকার, আমার খুব আপনার 2টা অ্যামেন্ডমেন্ট, এটা আগে যা ছিল এখন এটা একই অ্যামেন্ডমেন্ট, সেম অ্যামেন্ডমেন্ট। আমার স্পিকার, আমি আর পড়ছি না, যেহেতু মাননীয় মন্ত্রী আগেটাতে এটা গ্রহণ করেন নাই, তা আমার মনে হয় এটা এইবার গ্রহণ করবেন না। মানে স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনিকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এটি খুবই সত্য যে আসলে এই সংখ্যা আর গুণগত মান এ দুটোর সমন্বয় করা আমাদের মতো এত বড় জনবসতির দেশে এটি সত্যি একটি দুরূহ কাজ। আমরা 2018 সাল পর্যন্ত কিন্তু আমাদের মূল ফোকাস ছিল কেউ যেন শিক্ষার আওতার বাইরে না থাকে, এবং সেই কাজটি অত্যন্ত সাফল্যের সঙ্গে আমরা করেছি। তখনও আমরা গুণগত মানকে অবহেলা করেছি বা উপেক্ষা করেছি তা নয়, কিন্তু মূল ফোকাস ছিল সকলকে শিক্ষার আওতায় আনা। আর 2018 সালের নির্বাচনী ইশতেহারে আমরা খুব জোরের সঙ্গে আমরা বলেছি যে আমাদের মূল লক্ষ্যগুলোর একটি হবে শিক্ষায় গুণগত মান অর্জন প্রতিটি পর্যায়ে, এবং সেটির দিকেই এখন আমরা পুরোপুরি আমাদের মনোযোগ দিচ্ছি। এবং সে কারণেই কারিগরি শিক্ষার দিকে আমাদের যে মনোযোগ, একই সঙ্গে গবেষণা উদ্ভাবন সেগুলোর দিকে আমাদের সকল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল লাইব্রেরি স্থাপন, এইসব দিকে এই যে আমরা নজর দিচ্ছি, সেই কারণেই করছি। মাননীয় স্পিকার, আমরা এর আগেও এটি নিয়ে কথা হয়েছে। আসলে এই বিভিন্ন রাজনৈতিক দল প্রতিপক্ষের মধ্যে নানান রকম কথা হয়, সেই জন্য অনেক কথা বলতে হয়, কিন্তু কথাগুলো সত্যি বলেই বলতে বাধ্য হয়েছি মাননীয় স্পিকার। কারণ শিক্ষার মান বুঝতে হলেও যে যতটুকু শিক্ষার আসলে প্রয়োজন হয়, একজন মাধ্যমিক পেরুতে ব্যর্থ হওয়া প্রধানমন্ত্রীর পক্ষে আসলে হয়তোবা সেটা সম্ভব ছিল না বলেই তখন আমরা সেই শিক্ষার মানের দিকে কোনো নজর পাইনি। কিংবা তার দলের এখন যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনিও যে বারবার যে স্কুলেই ভর্তি হয়েছেন বহিষ্কৃত হয়েছেন, এই ইতিহাস নিয়ে তো আসলে শিক্ষার মান এসব দিকে তো আসলে নজর দেওয়া শক্ত, এটি আমরা বুঝি। এবং জননেত্রী শেখ হাসিনা, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, তার পরিবারের সদস্যরা, তার স্বামী দেশ খ্যাত বিভিন্ন জায়গায় তার খ্যাতি রয়েছে, একজন বিজ্ঞানী ছিলেন, তার সন্তানেরা দেশে বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের নানান কাজে তারা ব্যাপকভাবে অবদান রাখছেন, একেবারেই স্বেচ্ছাসেবা দিয়ে। কাজেই সেখান থেকে যে মানের দিকে একটা নজর পাই, আমরা কেউ আশাও করতাম না, সেটাও স্বাভাবিক। তো সেই কারণেই এখন মানের দিকে আমাদের অনেক বেশি নজর, আমরা মান অনেক অর্জন করব। কিন্তু একটি দেশে যেখানে 2 কোটি মানুষ, সেই দেশের শিক্ষা ব্যবস্থাকে সামনে এগিয়ে নিয়ে যেতে যতটা কষ্ট করতে হয়, আর যেই দেশে 16 কোটি প্রায় 17 কোটি মানুষ, সেই দেশকে শিক্ষা ব্যবস্থা এগিয়ে নিয়ে যেতে আরো যে অনেক বেশি এফর্ট দিতে হয় এবং সেই কাজটা যে আরো বেশি কষ্টকর, সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে, তারপরেও আমাদের সর্বাত্মক প্রচেষ্টা রয়েছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশকে বিজ্ঞান প্রযুক্তি নির্ভর আধুনিক এবং একটি যুক্ত হয়েছে। অতএব সংশোধনীগুলো নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য রুমিন ফারহানা বিলের 1 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য জনাব মোকাব্বির খান, জনাব মোহাম্মদ মুজিবুল হক, জনাব ফখরুল ইমাম, রুমিন ফারহানা এবং পীর ফজলুর রহমান বিলের 2 দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন।
না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীগুলো নাকচ হলো। আমি এখন বিলের দফাটি সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের দফা 2 এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা 2 এই বিলের অংশ হিসেবে গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের 1 দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। বলবৎকরণ দফা প্রস্তাবনা প্রবর্তন এবং শিরোনামা এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ডাক্তার দীপুমণি শিক্ষামন্ত্রী প্রস্তাব করছি যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন 2018 সংশোধন কল্পে আনিত বিল বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সংশোধন বিল 2021 স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে এই মহান সংসদে পাশ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সংশোধন বিল 2021 সংসদে পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড সংশোধন বিল 2021 সংসদে পাশ হলো। আমি এখন মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনিকে স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশোধন বিল 2021 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ডাক্তার দীপুমণি শিক্ষামন্ত্রী প্রস্তাব করছি যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড আইন 2020 সংশোধন কল্পে আনিত বিল বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশোধন বিল 2021 স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে অবিলম্বে বিবেচনা। মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, এই বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাব দিয়েছেন মাননীয় সদস্য জনাব শামীম হায়দার পাটোয়ারি, গাইবান্ধা 1, জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ 3, বেগম রওশনারা মান্নান মহিলা আসন 47, জনাব মোকাব্বির খান সিলেট 2, জনাব লিয়াকত হোসেন খোকা নারায়ণগঞ্জ 3, জনাব মোহাম্মদ মুজিবুল হক কিশোরগঞ্জ 3, জনাব ফখরুল ইমাম ময়মনসিংহ 8, রুমিন ফারহানা মহিলা আসন 50, পীর ফজলুর রহমান সুনামগঞ্জ 4 এবং জনাব মোহাম্মদ রেজাউল করিম বাবলু বগুড়া 7। এই বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব দিয়েছেন মাননীয় সদস্য জনাব শামীম হায়দার পাটোয়ারি, গাইবান্ধা 1, জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ 3, বেগম রওশনারা মান্নান মহিলা আসন 47, জনাব মোকাব্বির খান সিলেট 2, জনাব লিয়াকত হোসেন খোকা নারায়ণগঞ্জ 3, জনাব মোহাম্মদ মুজিবুল হক কিশোরগঞ্জ 3, জনাব ফখরুল ইমাম ময়মনসিংহ 8, রুমিন ফারহানা মহিলা আসন 50, পীর ফজলুর রহমান সুনামগঞ্জ 4 এবং জনাব মোহাম্মদ রেজাউল করিম বাবলু বগুড়া 7। জনমত যাচাইয়ের প্রস্তাব, বাছাই কমিটিতে প্রেরণ সম্পর্কিত প্রস্তাব এবং বিলটির সাধারণ নীতি সম্পর্কিত আলোচনা একই সাথে অনুষ্ঠিত হবে। আমি একশগণকে তাদের প্রস্তাবের পক্ষে 2 মিনিট করে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় সদস্য জনাব শামীম হায়দার পাটোয়ারি, গাইবান্ধা 1। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সংবিধানে একমুখী শিক্ষার কথা বলা আছে। আমরা ওই রাস্তায় কখনোই হাঁটতে পারিনি, আস্তে আস্তে একটু একটু হাঁটা প্রয়োজন। স্কিল গ্যাপ এবং বিভিন্ন মুখী কারিকুলামের মধ্যে যে গ্যাপগুলো আছে এগুলো ফিল আপ করা প্রয়োজন। আমাদের দেশের এখন মাইগ্রেশনের ক্ষেত্রে আমরা সবচেয়ে বড় প্রবলেম যেটা ফেস করছি যে আমাদের সার্টিফিকেশন প্রবলেম। একই প্লাম্বার ইউরোপে গিয়ে 3 লক্ষ টাকা বেতন পায়, আমাদের দেশের লোক মিডল ইস্ট অথবা সিঙ্গাপুরে মাত্র 30,000 টাকা বেতন পায়, কারণ তার ইকুইভ্যালেন্ট সার্টিফিকেশন নাই। তো এখন অবশ্যই আমাদের প্রয়োজন একটা ন্যাশনাল স্কিম। দেশে বিদেশে যত প্রবাসী বাঙালি আছে, যত বাঙালি ওয়ার্কার আছে, তাদের সবাইকে একটা সার্টিফিকেশন প্রসেসের মধ্যে নিয়ে আসা এবং কারিগরি শিক্ষার মধ্যে অনলাইনের মাধ্যমে এটা সম্ভব। এবং কোভিডের কারণে অসংখ্য লোক বিদেশ থেকে ফেরত আসবে। এই ফেরত আসার লোকদেরকে আমরা লামসাম কিছু ইনসেন্টিভ প্রথম থেকে দেওয়া হয়েছিল। আমি বলবো ইনসেন্টিভ না দিয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হোক, ল্যাঙ্গুয়েজ ট্রেনিং অ্যান্ড কারিগরি ট্রেনিং, এর বিনিময়ে তাদেরকে অর্থ দেওয়া হোক। এবং যারা পাইপলাইনে আছে প্রায় লক্ষাধিকের উপরে
লোকজন যারা বিদেশে যাওয়ার কথা ছিল যেতে পারছে না, এদেরকে ইন দ্য মিন টাইম আমরা এই ল্যাঙ্গুয়েজ ট্রেনিং এবং যদি আমরা এই কারিগরি ট্রেনিং দিতে পারি তাহলে অবশ্যই তারা কয়েক গুণ বেশি অর্থ বিদেশ থেকে উপার্জন করতে পারবে। এটা খুব কঠিন কোনো বিষয় না, এটা খুব সহজ বিষয়, খুব অল্প কিছু একটা প্রজেক্ট প্রয়োজন। আমাদের দেশে প্রবলেম হচ্ছে যে কোনো কিছু করতে গেলে আমাদের জমি অ্যাকুইজিশন, 50 কোটি টাকার প্রজেক্ট পিডি নিয়োগ করা, বিল্ডিং করা, টেন্ডার, এসবের মধ্যে আমরা জড়িয়ে যাই। অসংখ্য প্রাইভেট প্রতিষ্ঠান আছে যারা এই সময় ড্রপ আউট হয়ে যেতে পারে। এই প্রতিষ্ঠানগুলোর সাপোর্ট প্রয়োজন। এই প্রতিষ্ঠানগুলোকে যদি লোন, ইন্টারেস্ট ফ্রি লোন দেওয়া হয় অথবা 2 বছর 3 বছর পরে লোনের ইনস্টলমেন্ট দিতে হবে, এই ধরনের সুবিধা দেওয়া হয়, তাহলে বাংলাদেশে প্রাইভেট এডুকেশন সেক্টরটা আরো ভালো করতে পারবে, আরো ফ্লারিশ করতে পারবে। সরকারের উপর শিক্ষার যে বিশাল চাপ, এই চাপটা একটু একটু করে কমবে। আমার জানা মতে একটা প্রতিষ্ঠানও, শিক্ষা প্রতিষ্ঠান সেটা পলিটেকনিক হোক, এই ধরনের কোনো সুবিধা পেয়েছে আমি অন্তত জানি না। এই সুবিধাগুলো বেসরকারি প্রতিষ্ঠানকে দেওয়া হোক। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ 3। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশোধন বিল 2021 পরীক্ষা সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সম্পর্কিত বিলটি উত্থাপন করা হয়েছে পাশ করার জন্য। মাননীয় স্পিকার, বলতে দ্বিধা নেই যে সরকার কিন্তু মাদ্রাসাগুলো নিয়ে একটা উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে রয়েছে। এই কোভিডকালীন সময়েও এই উদ্বেগ এবং উৎকণ্ঠা থেকে আমরা মুক্ত হতে পারি নাই। তবে আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রীকে বিনয়ের সাথে অনুরোধ করব যে আমরা মাননীয় সংসদ সদস্যবৃন্দরা আমরা বিলের উপর যে নীতি উদ্দেশ্য নিয়ে আলোচনা করি, অপ্রাসঙ্গিক আলোচনা আমাদের পরিহার করাটা একান্ত উচিত। যারা এই সংসদে বর্তমানে নাই তাদেরকে নিয়ে অপ্রাসঙ্গিক কথা আমার মনে হয় যে প্রত্যাহার করা উচিত, এবং এগুলো আসলে কাকে সন্তুষ্ট করার জন্য বলছেন, কাকে সন্তুষ্ট করতে চাচ্ছেন, এগুলো কিন্তু সত্যিকার অর্থে একটি তোষামদির পর্যায়ে চলে আসে। আমরা যদি কোরআন এবং হাদিসের ব্যাখ্যায় যেতে যাই, তোষামদি করতে আল্লাহ পাক নিষেধ করেছে, আল্লাহ রসুল নিষেধ করেছেন। এটির ব্যাপারে আমাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। মাননীয় স্পিকার, আজকে মাদ্রাসা আলেম ওলামারা কিন্তু ভয়ানক একটা সংকটের মধ্যে রয়েছে। আমার কাছে মাননীয় স্পিকার বিভিন্ন পত্রিকার প্রতিবেদন রয়েছে, এখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গোয়েন্দা সংস্থা থেকে আলেম ওলামাদের বিভিন্ন যে বক্তব্য বিবৃতির ক্ষেত্রে তাদেরকে নজরদারির মধ্যে রাখা হচ্ছে। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে মাননীয় স্পিকার, আমি বাল্যজীবন থেকে দেখে আসছি যে আমি যে গ্রামে বড় হয়েছি, যে গ্রামে লেখাপড়া করেছি, সেখানে যেমন নাচ গান সার্কাস হয়েছে, সেখানে ওয়াজ মাহফিল তাফসিরও হয়েছে। আজকে কিন্তু এই জায়গাটিকে একেবারে বন্ধ করে দেওয়া হতে, এতে কিন্তু সামাজিক বিপর্যয় অনিবার্য মাননীয় স্পিকার। তার কারণ আমি ইসলাম ধর্মের অনুসারী, আমি আমার পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন সেটিকে আমাদের প্রজন্মর কাছে, আমাদের নাগরিকদের কাছে সঠিক তথ্য তুলে ধরার যে সুযোগ, অবারিত সুযোগ, এটি নিশ্চয় থাকতে হবে মানুষ। এটি সংবিধান আমাদের দায়িত্ব অধিকার দিয়েছে। সেই ক্ষেত্রে আমি লক্ষ্য করছি যে এই ক্ষেত্রে আজকে কিন্তু সাংঘাতিকভাবে একটি চাপের মধ্যে রয়েছে। এই জায়গাটি আমি মনে করি। ধন্যবাদ মাননীয় সদস্য বেগম রওশনারা মান্নান, মহিলা আসন 47, 2 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, 3টা বিল আনা হলো, এই জনকল্যাণমূলক এই বিলগুলি আনার জন্য এই মহান সংসদে আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, মাদ্রাসা বলতে মূলত বোঝায় মুসলমানদের অধ্যয়ন ও গবেষণা প্রতিষ্ঠান, যেখানে দ্বীনি বা ইসলাম শিক্ষা দিয়ে শিক্ষিত আলেম গড়ে তোলাই যাদের মূল লক্ষ্য। মাননীয় স্পিকার, এই মাদ্রাসাগুলি অনেকে বলে যে চালু ছিল, শিক্ষা প্রতিষ্ঠান বা অন্যান্য প্রতিষ্ঠান যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কোভিড পিরিয়ডে, মাদ্রাসাগুলি দিনে ইসলামের কাজ করে, তারা নামাজ রোজা ইবাদত বন্দেগী ঠিক মতোই করে গেছে। মাননীয় স্পিকার, তারা শেষ রাত্রে উঠে কোরআন তেলাওয়াত করে। বিশেষ করে কওমি মাদ্রাসার বিল মাননীয় প্রধানমন্ত্রী পাশ করার পর তারা এই দোয়া কালাম পড়ে, দেশের জন্যও দোয়া করে, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করে। কিন্তু তাদের যে সামান্য বেতন, মাদ্রাসা শিক্ষক শিক্ষিকা এবং প্রাইমারি স্কুল বা বেসরকারি স্কুল যেগুলি আছে, প্রায় 10 লাখ শিক্ষক শিক্ষিকা মানবেতর জীবনযাপন করছে। মাননীয় স্পিকার, যারা এমপিওভুক্ত স্কুল তারা মোটামুটি ভালো আছে, মাস শেষে অনেক মোটা বেতন পায়। কিন্তু যারা নন এমপিওভুক্তি, ছাত্র আসে না, বেতন পায় না, বাড়ি ভাড়া দিতে পারে না, তারা অনেকে সবজি বিক্রি করে, চা দোকান করে, অনেকে টিউশনিও পায় না, মানবেতর জীবনযাপন করছে। তাদের প্রণোদনার টাকাও ঠিক মতো আসে না। মাননীয় স্পিকার, আমি নিজেই ফোন করেছিলাম, অর্ধেক আসছে অর্ধেক আসে নাই, বলে 2টা একসাথে পাবেন। এগুলি যেন ভালো করে সরকার দৃষ্টি দেয়, যাতে প্রণোদনার টাকাগুলি ঠিক মতো পায় শিক্ষকরা।
মাননীয় স্পিকার, এই মাদ্রাসা একটা ভালো নৈতিক শিক্ষা দেওয়া হয় সেখানে, কাজেই শেষ রাতে তারা এবাদত বন্দি করে, তাদের রাজনৈতিক হানাহানিতে নাই। সব ধর্মেরই তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে তাদের ছেলে মেয়েদের ঠিক মতো পাঠানো দরকার। কারণ মুসলমানরা মাদ্রাসায় যাবে, মসজিদে যাবে, এবাদত বন্দি। ধন্যবাদ মাননীয় সদস্য জনাব মুকাব্বির খান সিলেট 2 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। যেহেতু 3টে বিল এসেছে এবং বিষয়বস্তু প্রায় একই, এই সুযোগে আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই যে টেকনিক্যাল স্কুল এবং কলেজ স্থাপনের ব্যাপারে যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। কিন্তু ইতিমধ্যেই একটি বিশেষ মহল জায়গা অধিগ্রহণের নামে জনগণকে একেবারে গোপন রেখে ভূমি অধিগ্রহণের নামে তারা কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার কৌশল অবলম্বন করেছে। আমি আশা রাখি এই ব্যাপারে মাননীয় শিক্ষামন্ত্রী দৃষ্টিপাত করবেন এবং বিশেষ করে আমার নির্বাচনী এলাকা, বিশেষ করে উসমানীনগর এবং বিশ্বনাথে আমি তথ্যসমূহ সরবরাহ করতে পারি, যা কিছু আগেও আমি সংশ্লিষ্ট বিভাগে ডিও লেটার দিয়েছি এবং মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে ওইটা প্রেরণ করেছি। আশা করি এই বিষয়টি আপনি একটু খতিয়ে দেখবেন, যাতে কোনো ধরনের সুবিধাভোগী এই মহৎ উদ্যোগকে নস্যাৎ করতে না পারে এবং জনগণকে অন্ধকারে রেখে কোটি কোটি টাকা হাতিয়ে নিতে না পারে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় সদস্য জনাব লিয়াকত হোসেন খোকা নারায়ণগঞ্জ 3 অনুপস্থিত। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মুজিবুল হক কিশোরগঞ্জ 3 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, সংসদ সদস্য শামীম পাটোয়ারি ঠিকই বলেছেন যে শুধুমাত্র সার্টিফিকেশনের কারণে আমাদের একজন শ্রমিক, দক্ষ শ্রমিক, সে মিডল ইস্টে যে চাকরি করে যে বেতন পায় 30,000 টাকা যদি বেতন পায়, ফিলিপাইনে একটা লোক একই চাকরি করে সে পায় 1 লক্ষ টাকা বেতন। কারণ তার ইন্টারন্যাশনাল মন্ত্রীর সচিবালয়ের আন্ডারে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি নামে একটা সংস্থা আছে, যে সংস্থাটি ইন্টারন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল। আমরা জানি না এখন এইটা কার্যক্রমটা কি, তবে ইন্টারন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল করতে যদি ট্রেনার নিয়োগ করে, ট্রেনার তৈরি করে, সেই ট্রেনারদের মাধ্যমে যদি এই সমস্ত কোর্সগুলি করানো হয় এবং সেই ইন্টারন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল যদি রিকগনিশন থাকে সার্টিফিকেশনে, তাহলে আমার মনে হয় আমাদের এই প্রবলেমটা অনেকটা সমস্যার সমাধান হবে। মানে স্পিকার, আমি আরেকটা বিষয়ে মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আমরা সংসদ সদস্য হয়ে মনে হয় অপরাধ করেছি। যেমন স্কুল অ্যান্ড কলেজে আগে এমপি সাহেবরা সভাপতি হতে পারতেন, মানুষের ডিমান্ড থাকার পরে কিন্তু এখন হতে পারেন না, কারণ হাইকোর্টে বলেছে যে এমপি সংসদ সদস্যরা স্কুল অ্যান্ড কলেজ সভাপতি হতে পারবেন না। এটা কি অপরাধ আমাদের আমি জানি না। পরবর্তী পর্যায়ে আরেকটা দেখলাম হাইকোর্টের একটা নির্দেশনা যে ডিগ্রি কলেজেও সংসদ সদস্যরা যদি ওই স্কুল কর্তৃপক্ষ এলাকার মানুষ চায়, তবুও ডিগ্রি কলেজে কোনো সংসদ সভাপতি দিতে পারবেন না। এটা হাইকোর্ট থেকে একটা অর্ডার দিয়ে এই শিক্ষামন্ত্রী অর্ডারটাকে বাতিল করা হয়েছে। আমরা যদি জানতাম যে এটা জাতীয় বিশ্ববিদ্যালয় এবং শিক্ষামন্ত্রী এটা আপিল করেছেন, আমি আপনার মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রী স্টে হয়, আপিল করলে হাইকোর্ট অর্ডার স্টে হয়, তাহলে আমি কেন অর্ডার যায় না যে আমি কেন এই ডিগ্রি কলেজ সভাপতি হতে পারবো না? মাননীয় শিক্ষামন্ত্রী এই সম্পর্কে যদি একটু বলেন তাহলে উপকৃত হব। আর মাননীয় স্পিকার, আমার যে বাছাই করে প্রস্তাব, যেহেতু এটা এই ভোটে নাকচ হবে, তাই আমি যে সময় থাকতে এটা প্রত্যাহার করে এলাম। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় সদস্য জনাব ফখরুল ইমাম ময়মনসিংহ 8 2 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই বিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর আগের 2টা বিল যা হয়েছে সেটাই আছে। আমি এখানে একটু কথা বলতে চাই যে সার্টিফিকেশনের উপরে কথা উঠেছে। সার্টিফিকেশন কথাটা আংশিক সত্য, পুরোপুরি সত্য নয়। আমি একটা উদাহরণ দিচ্ছি। এই সবচেয়ে বড় চাকরি হলো সৌদি আরব। সৌদি আরবে একটা ডাক্তার যদি ইংল্যান্ড থেকে পাশ করে এবং সে যদি ব্রিটিশ সিটিজেন হয়, তার বেতন হলো 40,000। আর একই লোক শিক্ষা নিল ব্রিটেন থেকে, কিন্তু সে ব্রিটিশ নাগরিক নয়, সে অন্য নাগরিক, তাহলে তার বেতন হলো $18,000। আর সেই পাশ করে যায়, তাদের বেতন হলো 12,000। সুতরাং এখানে সার্টিফিকেশন দিয়ে কিছু হবে না। এবং কানাডাতে এবং অন্যান্য জায়গায় আপনার ইকুইভ্যালেন্সি করার সুবিধা আছে। মানে আমি সার্টিফিকেট নিয়ে গেলাম, কোনো ইউনিভার্সিটি ভর্তি হতে চাই, সেখানে দেয়, তারপরেও চাকরি পাওয়া যায় না, এটা অন্য কারণ।
যে কারণগুলা এখানে চাকরি পাওয়া যায় না সেই কারণগুলোতে হিট করতে হবে। মাননীয় স্পিকার, আরেকটা কথা বলতে চাই, আমার 18 বাড়ি কলেজ, আমার শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, আমার 18 বাড়ি কলেজ মাননীয় প্রধানমন্ত্রী অনেক দিন আগে এটা গ্যাজেট নোটিফিকেশনে দিয়ে দিয়েছিলেন। উনি মানে অনেকটা বলেছিলেন যে 18 বাড়ি কলেজটা সবার সুযোগ মতো আমরা সরকারি করব। এই প্রগ্রেসটা অনেক দূরে গিয়েছে। আমার এই কলেজের সমস্ত নিয়োগ বন্ধ হয়ে আছে, আমার এই কলেজের পরিদর্শন সম্পন্ন হয়ে আছে। এখন যদি আপনার সদয় অনুমতি হয়, এই প্রাইম মিনিস্টারের একটু অনুমতি নিয়ে যদি করে দেন তাহলে এটা সরকারি হয়ে যায়। অলরেডি গেজেট করাই আছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য রুমিন ফারহানা, মহিলা আসন 50, 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি কথা বলছিলাম শিক্ষার মান নিয়ে। এখন সরকারের ব্যর্থতা ঢাকতে বিরোধী দলীয় কোনো সাংসদের তোলা কোনো বিষয়ে যদি কোনো জবাব না থাকে, তাহলে যদি ব্যক্তিগত আক্রমণের আশ্রয় নিতে হয়, তাহলে সেটা অত্যন্ত দুঃখজনক। এটি লজিক্যাল ফ্যালাসির দুর্বলতম ফ্যালাসি, অ্যাডহোমিনাম ফ্যালাসি। আমি জানি আমাদের শিক্ষামন্ত্রী বিষয়টি খুব ভালোভাবেই জানেন এবং তিনি জেনে শুনে এটি করেছেন। মাননীয় স্পিকার, এই সংসদ চালাতে প্রতি মিনিটে 1,63,000 টাকা ব্যয় হয় এবং প্রতি মিনিটের এই বিপুল ব্যয়ে আমরা আশা করি যে সরকার কনস্ট্রাকটিভ উত্তর দেবে, তারা কি পদক্ষেপ নিচ্ছে, কি ভাবছে, কি করতে যাচ্ছে এবং কি করেছে সেই বিষয়ে উত্তর দিবে। 15 বছর আগে কি ঘটে গেছে বা কি হয়েছে সেটার আদৌ কোনো প্রমাণ আছে কিনা সেই বিষয়গুলোকে নিয়ে সময় নষ্ট করবে না। আর তাছাড়া বহু বছর মাননীয় স্পিকার এই সংসদে বিরোধী দলের কোনো আওয়াজ উচ্চারিত হয় নাই, সুতরাং কিছুটা সময় তো লাগবেই বিরোধী দলের কথা হজম করবার শক্তি অর্জন করতে। মাননীয় স্পিকার, আমি এতক্ষণ মান নিয়ে বলেছিলাম, আমার মাননীয় শিক্ষামন্ত্রীর পছন্দ হয়নি। এবার আমি একটু ডেটা স্পেড নিয়ে বলি, কারণ এতদিন ধরে বাচ্চারা যারা বাসায় ছিল, বাসায় থেকে পড়াশোনা করেছে, তারা তো ডেটার মাধ্যমে পড়াশোনা করেছে। এই দক্ষিণ এশিয়ায় ডেটা স্পিডে ওকলা স্পিড টেস্ট বলছে যে বাংলাদেশের অবস্থান 133তম। দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন শুধুমাত্র আফগানিস্তানের ডেটার অবস্থা আমাদের চেয়ে কিছুটা খারাপ। এছাড়া আমরা যদি ডিজিটাল ডিভাইড, যে শব্দটা এখন অত্যন্ত বেশি ব্যবহৃত হচ্ছে, ডিজিটাল ডিভাইড, এই ডিভাইডের অর্থ হচ্ছে করোনাকালীন সময় কে এই প্রাপ্যতা পাচ্ছে, কারা পাচ্ছে না। আমরা জানি শহরে ভালো স্কুলে যারা পড়ছে, উন্নত এলাকায় যারা থাকছে, তারা যে সুবিধাটা পাচ্ছে, একটা গ্রামে প্রত্যন্ত অঞ্চলে যারা আছে তারা কিন্তু সেই সুবিধা পাচ্ছে না। একই সঙ্গে ডেটার স্পিড নিয়ে প্রশ্ন আসছে, যেটা আমি বলছিলাম, এবং ডেটার যে দাম, যে মূল্য, সেই মূল্য দিয়ে সকলে একটা স্মার্টফোন কিনে এফোর্ড করে সেই ডাটা ব্যবহার করতে পারে না। সুতরাং আমরা যতই বলি না কেন ডিজিটাল বাংলাদেশে সবাই শিক্ষার সুবিধা পাচ্ছে, বিষয়টি কিন্তু তেমন নয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য পীর ফজলুর রহমান, সুনামগঞ্জ 4, 2 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের 90 সালে 3 জোটের রূপরেখাতে ছিল যে শিক্ষা একমুখী হবে, কিন্তু আজকে এই 2021 সালে এসেও আমাদের শিক্ষা ভিন্ন ভিন্ন মুখ ধারণ করেছে এবং ভিন্ন ভিন্নভাবে শিক্ষা দেয়া হচ্ছে। এতে বিভিন্ন শ্রেণীর তৈরি হচ্ছে। মাননীয় সংসদ সদস্য জনাব মুজিবুল হক চুন্নু উনি বলেছেন আমাদের এই যে ডিগ্রি কলেজের এমপিদের সভাপতির কথা। এই সংসদে আমরা একমুখী শিক্ষার যে আমাদের লক্ষ্যটি আছে সেটির দিকে যাবার আমরা চেষ্টা করছি। আমরা কি করছি? আমরা চেষ্টা করছি এই সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান যদি কোর কতগুলো সাবজেক্টে, কতগুলো মৌলিক বিষয়ে যদি তারা একই জিনিস পড়ে, সেইখানে বয়স সেই বাধাটি আমরা তুলে দিয়েছি। কাজেই এটিও একটি খুব বড় পদক্ষেপ যেটি আমাদেরকে এই দিকে আরো এগিয়ে নিয়ে যাবে। প্রতিষ্ঠানগুলো